এই যে 80-র দশকে, 70-এর দশকে, 80-র দশকে যেভাবে ছড়িয়েছে, বড় হয়েছে, সেটাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছে এই 1 নম্বর চ্যাপ্টারে। এটা মানে ওদের নিজস্ব ধারাতে বলার চেষ্টা করেছে, আর কিছুই না। তো আমি 1 নম্বর চ্যাপ্টারটাকে যেভাবে চিন্তা করি সেটা হলো, আমি প্রথম দিন আপনাদের যে লেকচারটা দিয়েছিলাম যে হাউ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইভলভ, বা হাউ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ অ্যাপিয়ারিং ইন ফ্রন্ট অফ আস ইন দিস সেঞ্চুরি, দ্য 21st সেঞ্চুরিতে, সেটা কিন্তু আমি মোটামুটি আমি বুঝতে পারছি না আজকে আমার এত ফোন কল কেন আসতেছে। এরা বলার চেষ্টা করেছে, এই আমি আপনাদেরকে যে আলোচনাটা করেছিলাম সেটাও ঠিক এরকমই একটা আলোচনা, যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর গুরুত্বটা দিন দিন শুধু বাড়ছেই, এখন বেড়ে এমন একটা পর্যায়ে এখন এসছে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ছাড়া আমরা বিজনেস ওয়ার্ল্ডে কিছু ভাবতে পারছি না। হ্যাঁ, আমি মার্কেটিং এ মেজার করতে পারি, আমি ফাইন্যান্সে মেজার করতে পারি, আমি অ্যাকাউন্টিং এ মেজার করতে পারি, যেদিকেই যাই না কেন, এন্ড অফ দ্য ডে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু আ কর্পোরেট জব, বিজনেস ওয়ার্ল্ডে যদি আপনি থাকতে চান, তাহলে আপনাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর নলেজটা দিতেই হবে। আমি আপনাদের আরেকটা ছোট্ট এই একটা রেশনালিটি বলি। পৃথিবীর যে কোনো জায়গায় এমবিএ যদি কোর্স থাকে, সেই কোর্সের একটা এসেনশিয়াল কোর্স এবং ভেরি ফার্স্ট কোর্স হচ্ছে কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এমবিএ কিন্তু শত শত আইডিয়া আছে। এমবিএ কিন্তু শুধু অ্যাকাউন্টিং এ হয় না, মার্কেটিং এ হয় না, ফাইন্যান্সে হয় না। এমবিএটা এখন প্রজেক্ট ম্যানেজমেন্টে অনেকে মেজর দিচ্ছে এমবিএ, ঠিক আছে, অনেক মেজর। এডুকেশন বললেই প্রথম কোর্সটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ঠিক তেমনি এখন যে কোনো কোর্সেই আপনি যান না কেন এমবিএতে, আপনি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর সাথে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা কোর্স পাবেন। এবং এই দুটো কোর্স পাওয়ার পিছনে কারণটা হচ্ছে যে এই দুটো কোর্স একজন প্রফেশনালকে আপনার এনরিচ করে বাই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বাই ডিসিশন মেকিং এবিলিটি। দুটো ক্ষেত্রেই আমাদের এই দুটো কোর্স লাগে। তো এই কথাগুলোই, এই ইম্পর্টেন্সটাই, এই স্টেটটাই এখন তুলে ধরা হয়েছে এখানে। আরেকটা পার্ট রয়েছে, সেটা হলো এথিক্স এর একটা পার্ট বোধহয় রয়ে গেছে 1 নম্বর চ্যাপ্টারে। এথিক্স এর একটা বিষয় রয়ে গেছে, অর্গানাইজেশনাল শেপিং এর কথা রয়ে গেছে, যে কিভাবে ডিসেন্ট্রালাইজড এন্ড সেন্ট্রালাইজড অর্গানাইজেশনের কথা বলেছে, সেটাও একটা আছে। যে ডিসিশন মেকিং অথরিটি কিভাবে ডেলিগেট করা যায়, নিচের দিকে দেওয়া যায়, কিভাবে নিচের দিকের ম্যানেজারদেরকে এম্পাওয়ার করা যায়, তাদেরকে শক্তিশালী করে তোলা যায়, সেটার কথা বলেছে থ্রু ডিসেন্ট্রালাইজেশন, ক্ষমতায়নের মাধ্যমে ডিসিশন মেকিং অথরিটিকে নিচের দিকে শিফট করে দিয়ে এটা করা হয়ে থাকে। তারপরে লাইন স্টাফিং, এগুলোর কথা বলা হয়েছে। মোহাম্মদ মুরাদ হোসেন, আপনি কি কুইজটা দিয়েছেন? মুরাদ হোসেন, ইয়েস স্যার, আমি এক্সামটা দিয়েছি স্যার। ভেরি গুড, ভেরি নাইস, ঠিক আছে। সরি স্যার, আই এম গেটিং লেট। আসলে আমি এখন অফিসে তো বেরোচ্ছি মাত্র স্যার। ঠিক আছে, কুইজটা দিয়েছেন, এটা খুশি খবর। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো বলছিলাম যে লাইন আর একটা স্টাফিং, অর্গানাইজেশনাল স্ট্রাকচারের কথা একটা বলেছে, অর্গানাইজেশন কিভাবে সাজায় সেটার কথা বলেছে। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করেছে, যেটা অবশ্য আমি গত ক্লাসে বোধহয় বলিনি, আলাপ করিনি, আমি এখনো আলাপ করার প্রয়োজন বোধ করি না, কারণ এটা আসলে আমাদের নাই। সেটা হলো এথিক্স, এথিক্যাল কোড অফ কন্ডাক্ট। এথিক্যাল কোড অফ কন্ডাক্ট আসলে তো পড়িয়ে কিছু হবে না। এটা আমি বিশ্বাস করি এই কোর্স আসলে খালি খালি দেয়া, এই কোর্সের এই কন্টেন্ট খালি খালি দেয়া, কারণ এথিক্স শেখাবার জিনিস না, এথিক্স অনুভবের জিনিস। আপনার মধ্যে এথিক্স থাকবে কি থাকবে না সেটা আপনি অনুভবের মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে এটাকে আপনি আইডেন্টিফাই করবেন। তো তারপরেও বাধ্যতামূলকভাবেই প্রত্যেক কোর্সে এটা একটা থাকে, এথিক্যাল কোড অফ কন্ডাক্ট। আইএমএ, ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে অ্যাসোসিয়েশন আছে, অথরিটি আছে, ওদের যে অ্যাসোসিয়েশন, সেখান থেকে বলার চেষ্টা করেছে যে প্রত্যেক অ্যাকাউন্টেন্টকে
ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টকে অবশ্যই এথিক্যাল কোড অফ কন্ডাক্ট মানতে হবে, এবং সেই ক্ষেত্রে তাকে এথিক্যাল যে কনফ্লিক্ট বা ডিলেমা যে তৈরি হয়, বিভিন্ন রকমের ডাইলেমা তৈরি হয়, ঠিক আছে, যে করবো কি করবো না, দেবো কি দেবো না, নেবো কি নেবো না, এই ধরনের অনেক রকমের ডাইলেমা তৈরি হয় এথিক্যাল। তো সেই জিনিসগুলো নিয়ে কিছু কথাবার্তা বলার চেষ্টা করেছে। তো এই তো আমার মনে হয় ফার্স্ট চ্যাপ্টারে এর বেশি আর কিছু নাই। এবং টুলস অ্যান্ড টেকনিক্সের কথা আমি প্রথমে বলেছি, যে আইটি, লিন প্রোডাকশন, সিক্স সিগমা, বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং, এগুলোর কথা হয়তো একটু বলেছে। এই তো আসলে ইন্ট্রোডাকশনে যেটা থাকে, আপনি বইটা বলেছেন যে আপনি হালকাভাবে পড়েছেন, চোখ বুলিয়ে গেছেন, আমি সেটুকুই চেয়েছিলাম। তবে চোখ বুলিয়ে যাওয়ার মানে কিন্তু একেবারে মানে যেটা হয় যে আপনি যদি একেবারে কিছুই না বুঝতে পারেন তাহলে একটু সমস্যা, কারণ চ্যাপ্টারগুলোতে আমরা কিছু কিছু তো পড়বার চেষ্টা করবো, তাই না? এটা আর কি। আচ্ছা, আরেকটা কথা কি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আমাদের আজকে সেকেন্ড ক্লাস, ইজন্ট ইট? জি স্যার, সেকেন্ড ক্লাস। স্যার আজকে সেকেন্ড ক্লাস। Yes. আচ্ছা আচ্ছা, মানে ইফ ইট ইজ এ সেকেন্ড ক্লাস, আমি তাদের কাদেরকে পড়ালাম আমি কিছুই মনে করতে পারছি না। এনিওয়ে, সো আজকে আমরা তাহলে চ্যাপ্টার 2টা ধরার কথা ছিল নাকি? যদি 1 নম্বর চ্যাপ্টারটা নিয়ে আমরা, হ্যাঁ বলুন বলুন। স্যার কোনো কথা ছিল না স্যার, আপনি যেটা বলছেন। না, কথা মানে আমাদের ওটা থাকেই একটা কথা, সেটা হলে একটা চ্যাপ্টার শেষ হলে আরেকটা চ্যাপ্টার ধরতে হবে। তো সেভাবেই চিন্তা করেছিলাম। এখন দেখি, আমাদের আজকে থার্ড ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু ফার্স্ট ক্লাসটা কোনো না। কারণে মিস হয়েছিল। তারপরে আমরা হ্যাঁ। সেকেন্ড ক্লাসটা করেছি আপনার সাথে। আজকে আমাদের থার্ড ক্লাস। অতএব আমাদের আজকে একাডেমিক সেকেন্ড ক্লাসে বলা যাচ্ছে। না না, আমরা যে আমাদের মিটিং হয়েছে আজকে সেকেন্ড মিটিং, এটা বললেই সবচেয়ে ভালো হয়। ওকে স্যার। তাহলে এটা আমার ম্যাথ ক্লাস, আমার ম্যাথ ক্লাসে আমরা 13th এডিশন পড়ছি, তাই না? জি স্যার। সবাই কি বই ম্যানেজ করতে জি পেরেছে? স্যার। স্যার এখন বই কি সবাই বই manage করতে কিনতে পেরেছে? পারি না স্যার, আমরা তো দূরে আছি এখন স্যার। পিডিএফটাই স্যার দেখছি স্যার। এগুলোই হলো গিয়ে সমস্যা। স্যার বইটা বই কিনতে হবে। তো কিনতেই হবে স্যার। জি স্যার, বই স্যার কিনতেই হবে স্যার। না, এখন তো এক চ্যাপ্টার শেষ হয়ে গেছে। হ্যাঁ, দম থেকে গেছে। লাইফ অনেক, আপনাদেরকে সাবধান না হলে পরে আপনারা বিপদে বিপদে পড়ে যাবেন সবাই। আর ডোন্ট টেক দিস কোর্স ভেরি ইজিলি নিয়েন না, কেননা দেখবেন বেশ ঝামেলা হয়। যদি আমরা ঠিক মতো না করতে পারি তাহলে বেশ ঝামেলা হয়, ঠিক আছে? এবং আপনারাই মানসিকভাবে কষ্ট পাবেন। তো নেক্সট ক্লাসও আমরা আশা করি একটা কুইজ দিয়ে শুরু করতে পারবো, ঠিক 7টার সময় শুরু করব। এই যে এখন লোকজন আসতে শুরু করেছে। স্যার এটা কোন চ্যাপ্টারের উপরে স্যার তাহলে কুইজটা করবেন? নেক্সট চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2। আমাদের ছাত্র সংখ্যা কত ছিল আপনাদের কি মনে আছে কারণ? ফার্স্ট ক্লাসে 18 জন ছিল স্যার। 18 জন ছিল, তাহলে ঠিক আছে, 18 জনই থাকার কথা। পৌঁছায়নি, 8টা বেজে গেল বোধ হয়, নাকি? না, 7:30 বেজে গেছে। 7:30টার সময় ক্লাস তো অর্ধেক হয়ে যাওয়া উচিত ছিল। মুশকিল। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার সুমন বলছিলাম। সুমন, পরীক্ষাটা দিয়েছেন? হ্যাঁ স্যার, পরীক্ষা দিয়েছি। আচ্ছা। স্যার আমি একটু মানে ক্লাসের বাইরে একটা অফ টপিকে কথা বলতেছিলাম যে আমাদের ক্লাসের ভাইরা আর কি আমাদের ক্লাস লিংকের জন্য ক্লাস টাইমে ফোন দিলে, আমি তো ফোন থেকে ক্লাস করি, তো ফোন দিলে মিটটা কেটে যায় আর কি। সো আবার রিজয়েন করতে স্যার একটু সময় লাগে, বা আপনার কিছু কথা হয়তো মিস করে দেই, ক্লাসের যে কনসেন্ট্রেশন এটা হারায় যায় স্যার।
তো এইটা আমারও প্রবলেম হয়েছে, আমাকে কয়েকজন ফোন দিছে, আমি বারবার ঢুকতেছি, ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, আবার নতুন করে ঢুকতেছি, এই কারণে আমার অনেক লেট হয়েছে। স্যার এটা এটা যদি আমরা মেইল ভিত্তিক করি, যে স্যার আপনি মেইলে ক্লাসের লিঙ্কটা দিবেন জিমেইলে, তাহলে ব্যাপারটা ইজি হইতো আরো। না, ক্লাসের লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দেওয়াই বেটার, কারণ মেইলে দিলে তো আবার হচ্ছে যে ল্যাপটপ থেকে অনেকেই জয়েন করে না, অনেকেই ট্যাব বা মোবাইল থেকে জয়েন করে, ল্যাপটপে পরীক্ষা দেয়। আপনি কি ল্যাপটপ আছে আপনার? স্যার আমারে বললেন? হ্যাঁ, হ্যাঁ স্যার আছে। ল্যাপটপে হোয়াটসঅ্যাপটা লাগিয়ে দেন। স্যার হ্যাঁ, সেটা আমি পারি। ওনারে বললেও ওনারা এসএমএস করেন যে মানে ভাই আমার মেইল আইডিটা এসএমএস করতেছি, এখানে পাঠান। সো হ্যাঁ হ্যাঁ, বেটার। ব্যাপারটা একটু অড। তো আমি এই মেইলে পাঠাইতে বললেও তারা মেইলে সম্ভবত কমফোর্ট না। তো আপনি যদি একটু প্রেশারাইজ করেন তাহলে হয়তো তারা মেইল ভিত্তিক হবে, কারণ এখন স্যার কিভাবে বুঝাবো স্যার, বুঝাইতে পারতেছি না। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার মেইলে দিলেই ভালো হয় স্যার, লিংক গুলো স্যার, নাহলে স্যার হোয়াটসঅ্যাপে স্যার আমি অনেকক্ষণ চেষ্টা করে ঢুকতে পারি নাই স্যার। হোয়াটসঅ্যাপে দিতে পারেন না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার ক্যাপ্টেন কোথায়? আমার ক্যাপ্টেন কি আছে এখানে? হ্যাঁ স্যার, আমি স্যার সুমন, ক্যাপ্টেন। স্যার পরে স্যার সুমন ভাইয়ের সাথে কথা বলে সুমন ভাইকে মেইলে দিতে বলছি, মেইল থেকে পরে ঢুকছি স্যার। আমার কাজ হচ্ছে আপনাদেরকে ইয়ে করা। আমি হোয়াটসঅ্যাপে দেই এই জন্য যে হোয়াটসঅ্যাপটা সবচেয়ে অ্যাভেলেবল থাকে, হ্যাঁ এবং এটা ইন্টারফেসটা দুভাবেই সম্ভব। এটা ল্যাপটপেও লাগানো সম্ভব আর মোবাইলে তো থাকেই। হ্যাঁ স্যার। সেই কারণে আমি এই হোয়াটসঅ্যাপটাকে প্রেফার করি। কিন্তু আমি হোয়াটসঅ্যাপে দিলাম, যদি আপনি মনে করেন যে মেইলে দেবেন, জি স্যার। তাহলে মেইল গ্রুপ করে ফেলেন। ওকে ওকে একটা মেইল গ্রুপ করে ফেললেও হয়, সেটাতে দিয়ে দিবেন। কেমন? ওকে ওকে স্যার, ওইটাই চাচ্ছিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। তো আমরা চ্যাপ্টার 2টা শুরু করি। প্রথম ক্লাস থেকে যদি আপনারা সিনসিয়ার না হন প্রথম দিক থেকে, পরে গিয়ে আর কভার করা সম্ভব হয় না। এটা আমার খুব 27 বছর যাবত এটা দেখে আসছি। তো আমি সিরিয়াসলি বলছি আপনাদের, যে যদি কোনো কারণে আপনারা কোনো একটা ক্লাস মিস করেন, কিংবা একটা টপিক, একটা চ্যাপ্টার আপনারা পিছিয়ে পড়েন, তার টপিক আপনি আর এই সেমিস্টারের মধ্যে গোছাতে পারবেন না, আপনি যত ভালো ছাত্রই হন না কেন। এটা আমার চোখে দেখা, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমরা যখন অনার্স মাস্টার্স করেছি তখনও সেই একই ঘটনা দেখেছি, যে একটা চ্যাপ্টার কোনো কারণে যদি বাদ পড়ে যায়, পরবর্তীতে সেই চ্যাপ্টার কভার করা খুবই টাফ। আমরা পেরেছি এক সময়, কিছুটা পারতাম, বিকজ আমরা খুব ভালো ছাত্র ছিলাম। ইন এ সেন্স আমরা খুব রেগুলার ছাত্র ছিলাম। কোনো কারণে, কোনো একটা আনন্দ ফুর্তির কারণে একটা চ্যাপ্টার মিস করেছি, পরে সেটা ম্যানেজ করে ফেলেছি, কারণ আমরা অনেক জানতাম। তো আমরা শিখেছিলাম কিভাবে যুদ্ধ করতে হয়, সোজা কথা। লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পড়ে থেকে আমরা শিখেছি। তো আপনাদের তো আর অফিসে পড়ে থাকতে হয়, আপনাদের তো সেটা সম্ভব না। সেই কারণে যদি আপনারা একবার পিছিয়ে পড়েন, তাহলে আপনারা আমাকে ধরতে পারবেন না। ধরতে না পারলে যেটা হবে সেটা হলো যে এফ পেয়ে যাবে। এটা একটা অনুরোধ আপনাদের কাছে, সবাইকেই বলছি। আর পড়বার হ্যাবিটটা একটু বাড়াতে হবে, একটু পড়তে হবে, লাইন বাই লাইন না পড়ে আপনি সব মুখস্থ করে ফেলবেন সেটা বলছি না, কিন্তু পড়া লাগবে। ইউ হ্যাভ টু রিড দ্য মেটেরিয়াল, না মেটেরিয়াল রিড করতে হবে। চলেন তাহলে আমরা শুরু করে দিই পরের চ্যাপ্টারটা, ওয়ার্ক অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কি কাজ করে? ম্যানেজমেন্ট কাজ করে, দেখেন 3টা কাজের কথা এখানে বলেছে। একটা প্ল্যানিং, একটা ডাইরেক্টিং এন্ড মোটিভেটিং, একটা কন্ট্রোলিং। এই জায়গাগুলি খুব সোজা, শুনতে শুনতে বোর্ড হয়ে যেতে পারেন আপনারা, সবই জানা কথা, বারবার বলছে স্যার। বাট এই ম্যানেজমেন্টের সাথে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সম্পর্কটাই তৈরি করাটা হচ্ছে কি আমাদের কাজ, আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করাটাই আমাদের কাজ। তো প্ল্যানিং, ডাইরেক্টিং, মোটিভেটিং এন্ড কন্ট্রোলিং, এই 3টা হলো ম্যানেজমেন্টের কাজ। প্ল্যানিং কাকে বলেছি আমরা? প্ল্যানিংটা বলতে কি বুঝাই? প্ল্যানিং হচ্ছে
Then select alternative that does the best job furthering organization's objective. Develop budgets to guide progress toward the selected alternatives. প্ল্যানিংটা আসলে কাকে বলে? প্ল্যানিংটা হচ্ছে একটা অর্গানাইজেশনটা কোথায় গিয়ে পৌঁছাতে চায় বছরের শেষে, 2 বছর পরে কিংবা 5 বছর পরে কিংবা 10 বছর পরে কোথায় গিয়ে পৌঁছাতে চায় সেটাকে নির্ধারণ করাটাই হচ্ছে গিয়ে প্ল্যানিং। এবং সেটা যদি নির্ধারণ করতে হয় তাহলে কতগুলো অবজেক্টিভ দাঁড়িয়ে যায়, কতগুলো অবজেক্টিভ যেগুলো ফুলফিল করলে একটা গোল অ্যাচিভড হয়। সব যদি ভাবেন আপনি একটা গোলকে যদি আপনি আলটিমেটলি ধরেন যে আমি ওখানে গিয়ে পৌঁছাতে চাই, তো সেখানে যেতে গেলে যে অবজেক্টিভগুলো ভেঙে ভেঙে তৈরি করা হয় সেগুলোকে অ্যাচিভ করাটাই হচ্ছে প্ল্যানিং এর অবজেক্টিভ। প্ল্যানিং ওই কাজটাই করে। হলো একটা অবজেক্টিভকে ফুলফিল করা, তো সেই অবজেক্টিভকে ফুলফিল করতে পারি অনেকভাবেই সেই অবজেক্টিভ ফুলফিল করা যেতে পারে। সেজন্য অনেকগুলো অল্টারনেটিভ ওয়ে থাকে। তো সেই অল্টারনেটিভ ওয়ের মধ্যে সবচেয়ে ভালো যে অল্টারনেটিভ ওয়ে সেইটাকে বেছে নেওয়াটাই হচ্ছে গিয়ে আলটিমেটলি একটা কমপ্লিট প্ল্যান। এখন যদি বলেন প্ল্যান বুঝলাম যে আমি 5 বছর পরে এই জায়গায় গিয়ে দাঁড়াবো আমার অর্গানাইজেশনকে নিয়ে, এবং আমার পরিকল্পনাটা হচ্ছে এই, আমার প্ল্যানটা হচ্ছে এই, খুব ভালো বুঝলাম। তো প্ল্যান তো কাগজে থাকে, সেটাকে যখন আপনি ভাবছেন এবং ভেবে এটাকে ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন কিন্তু সেটাকে ওই প্ল্যানিং ফরম্যাটে রাখলে হবে না, তখন তার ফরম্যাটটা চেঞ্জ করতে হয়। যে ফরম্যাটটা চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে নাম্বার দিয়ে চেঞ্জ করতে হয়। তো প্ল্যানকে যখন নাম্বার দিয়ে আমরা প্রকাশ করি তখন সেটা হয়ে যায় বাজেট। তার মানে বাজেট আর প্ল্যান বা প্ল্যানিং এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? মিলটা হচ্ছে সবভাবে মিল, প্রকাশের ভঙ্গিটা ভিন্ন। প্ল্যানিং এ গল্প করা হয়, গল্প করে ব্যাপারটাকে বোঝানো হয়, ওয়ার্ডের মাধ্যমে সবকিছু বোঝানো হয়, কিংবা একটা দুটো সিঙ্গেল নাম্বার দিয়ে টার্গেটটাকে বোঝানো হয়। আর বাজেট হচ্ছে ডিটেইল প্ল্যানটাকে ডিটেইল করে ফেলা, ভেঙে ভেঙে বিভিন্ন অংশে ভাগ করে সেটাকে অ্যাচিভ করা হয়। তো develop budget to guide progress toward the selected alternative, তো সেই জায়গায় গিয়ে পৌঁছানো। তার মানে প্ল্যানিংকে আমরা বাজেটে কনভার্ট করি এবং সেই বাজেটটাকে আমরা অ্যাচিভ করি। বাজেট কিভাবে অ্যাচিভ করতে হয় সেটা বোধহয় আপনাদের বোঝাবার দরকার নেই। এরপরে আসেন ডাইরেক্টিং এন্ড মোটিভেটিং। খেয়াল করেন, আপনি প্ল্যানটাকে ট্রান্সলেট করেছেন নাম্বারে ট্রান্সলেট করার পরে সেটা হয়ে গেছে বাজেট। সেই বাজেটটাকে অ্যাচিভ করতে হবে, বাজেটের টার্গেটগুলো, ছোট ছোট অবজেক্টিভগুলো আপনার ফুলফিল করতে হবে। সেজন্য আপনার দরকার ডাইরেক্টিং এন্ড মোটিভেশন। Motivating involves managing day-to-day activities to keep the organization running smoothly. Employee work assignments, কাকে কোন কাজ করতে হবে, রুটিন প্রবলেম সলভিং, প্রতিদিনের সমস্যাগুলোকে রিজলভ করা, কনফ্লিক্ট রেজলিউশন, দুটো ইউনিটের মধ্যে যখন গন্ডগোল থাকে, দুটো মানুষের মধ্যে গন্ডগোল থাকে, দুটো ডিপার্টমেন্টের মধ্যে গন্ডগোল থাকে, কনফ্লিক্ট থাকে, সেগুলোকে রিজলভ করা, এফেক্টিভ কমিউনিকেশন এস্টাবলিশ করা। এগুলো হচ্ছে কি ডাইরেক্টিং এন্ড মোটিভেটিং এর ওয়ে আউট। যদি আরেকটু বলি, এরপরে আসে কন্ট্রোলিং। কন্ট্রোলিংটা বলছে দি কন্ট্রোল ফাংশন এনশিওরস দ্যাট প্ল্যানস আর বিং ফলোড। কন্ট্রোল এটাই বলছে যে আপনি যে প্ল্যানটা করেছিলেন সেই প্ল্যানটা যে ফলো করছেন আপনি ঠিকঠাক মতো, সেটাকে এনশিওর করার দায়িত্ব হচ্ছে কন্ট্রোলিং সেকশনের কাজ। তার মানে ম্যানেজমেন্টের এই পার্টটা হচ্ছে দেখা, ফিডব্যাক নেওয়া ইন দ্য ফর্ম অফ compare actual results with the an essential part of control function. তার মানে কি, আমরা বাজেট করেছি যে আমরা এবার 5 লক্ষ ইউনিট প্রডিউস করব, 5 লক্ষ ইউনিট প্রডিউস করে বাজারে বিক্রি করব। ঠিক আছে, এখন বছর শেষ হলো, বছর শেষ হওয়ার পরে বললাম যে আমার টার্গেট ছিল 5 লক্ষ, কত করেছো অ্যাকচুয়াল? 80 করেছি। 20,000 কম আছে। কেন কম আছে, কিভাবে কম হলো, এই কম থাকাতে কি লস হলো, সব আলোচনা করা, ফিডব্যাকটা এখানে একটা নলেজ বেস ডেভেলপ করা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কন্ট্রোলিং এনশিওর করে যে আপনি যে কাজগুলো, যে অবজেক্টিভগুলো অ্যাচিভ করার জন্য কাজ করে যাচ্ছেন সেগুলো ঠিক মতো অ্যাচিভ হচ্ছে কি হচ্ছে না, এটাকে ফলো আপ করাটাই হচ্ছে কন্ট্রোলিং এর কাজ। তার মানে একটু খেয়াল করবেন, কোনো এক সময় সাধারণ ম্যানেজমেন্ট কোথায় যেন একটা অ্যাকাউন্টিং ঢুকে ফেলেছে।
প্ল্যানিং, ডাইরেক্টিং, মোটিভেটিং অ্যান্ড কন্ট্রোলিং। আর এর মধ্যে কিন্তু ঢুকে গেছে নাম্বার মানে সেই নাম্বারগুলো যেগুলো বাজেটের মাধ্যমে ঢুকেছে, যেগুলো আমরা অ্যাকাউন্টিং পিপল, আমরা যারা অ্যাকাউন্টিং জানি তাদের জন্য এসেনশিয়াল, সেই অ্যাকাউন্টিং এর নাম্বারগুলো ঢুকে গেছে। তার মানে এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমরা বলছি, এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট আসলে কি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, এটাই আমি বোঝাবার বা এখানে বলার চেষ্টা করছি। ফর্মুলেটিং লং অ্যান্ড শর্ট টার্ম প্ল্যানস, আমরা প্ল্যান করি, বিগিন ইমপ্লিমেন্টিং প্ল্যানস, কিভাবে ইমপ্লিমেন্ট করে, ডাইরেক্টিং এন্ড ডাইরেকশন এবং মোটিভেশনের মাধ্যমে। তারপরে মেজারিং পারফরমেন্স, এটাকে কন্ট্রোলিং বলছি, কম্পেয়ারিং রেজাল্টস টু প্ল্যান পারফরমেন্স, দুটো দিয়ে আমরা পারফরমেন্স মেজারমেন্ট করি এবং আমরা টোটাল ওভারঅল কন্টিনিউয়াসলি আমরা কিন্তু ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে আছি এবং সেখানেই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট রোল প্লে করে। এখন আসেন, ঠিক আছে, একটা অ্যাকাউন্টিং এর নাম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, একটা অ্যাকাউন্টিং এর নাম ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। আচ্ছা, আপনারা যখন কিছু বুঝবেন না, আপনাদের দায়িত্ব হচ্ছে সেই জিনিসটাকে জিজ্ঞেস করা, মেকে পজ, আমাকে জিজ্ঞেস করা, কোনো অসুবিধা নেই। না বুঝলে স্যার আপনার শীটে স্যার আমি ওই যেভাবে আপনি দেখাচ্ছেন সেভাবে পাচ্ছি না স্যার। সেভাবে পাচ্ছেন না? জি স্যার। আচ্ছা, একটু হোল্ড করুন, একটু মুশকিলে পড়লাম। হ্যালো, আসলাম। আজকে লিংকে পাচ্ছেন না? আজকে লিংকটা তো আমি জি। দিয়েছি হোয়াটসঅ্যাপে। না স্যার, আমি তো বুঝতে পারি যে আপনি যে দিছিলেন যে স্লাইড গুলা, স্যার আমি তো এটা প্রিন্ট দিছি। আচ্ছা ঠিক আছে, এখন আপনি ঢুকতে চাইলে আমি তো জানি না, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ আছে আপনার? তাহলে আমি এখন কেমন করে আপনাকে জানাবো? আমি তো ক্লাসের মধ্যে আছি। শামসুদ্দিন, দেখেন কোথেকে পান আপনি। হ্যাঁ, ওকে। সেকেন্ড ব্যাচ। ও আমার ক্লাসে ঢুকতে পারছে না কেন? ওর নাকি হোয়াটসঅ্যাপ নাই। স্যার ক্লাসে ঢোকা তো দরকার নেই স্যার, হোয়াটসঅ্যাপে লিংকে ক্লিক করলে তো স্যার এখানে নিয়ে আসবে। ওর নাকি হোয়াটসঅ্যাপ নাই। এখন এইসব কথা বললে তো আসলে হবে না, তাই না? এখন আপনারা যদি জি স্যার, হোয়াটসঅ্যাপ নাই এটা। এখন আর এটা কোনো এক্সকিউজ না। কদিন আগে আমার যেমন ফেসবুক নাই বলে আমি অনেক বকাঝকা খেয়ে বলেছি যে আমি ফেসবুক মেনটেন করি না। আমার একটা আছে, আমি মেনটেন করি না। তো সেটা আমি আমার মতো বলেছি, কিন্তু এখন আপনাদের ক্ষেত্রে আপনাদের জন্য আমার হোয়াটসঅ্যাপ খুলতে হয়েছে। আমিও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতাম না, কিন্তু আমার তো করতে হচ্ছে, দরকার তো এটা। জি স্যার, দরকারের কারণেই তো। এখন শামসুদ্দিনকে বলবে, আমি আসলে জানি না, বিরক্ত লাগে আমার আসলে যে এইগুলো যদি আপনারা না বোঝেন তো মুশকিল, একদম মুশকিল হয়ে যায়। ক্লাসের মধ্যেখানে সে এখন কল করে যদি আমাকে বলে, এটা আমি এখন কিভাবে তাকে সাহায্য করতে পারি? দিয়ে রাখি আর কি, ম্যাট অফিসে দিয়ে রাখলাম, যা খুশি তাই করে। মুশকিল। আপনার কি মিলছে না বলছেন? কি যেন বললো মিলছে না। স্যার এখন দেখতে পাচ্ছি স্যার আপনার এই লেখাটা, দেখতে পাচ্ছেন? লার্নিং অবজেক্ট 1। হ্যাঁ, আগে দেখতে পাচ্ছিলেন? জি স্যার। স্যার আগে যে দেখাছিলেন সেটার সাথে মিলতেছিল না। ও, এটার সাথে মিলছে না? এই চারটা নাই। জি স্যার, এই চারটা নাই, এই কম্পারিজন এন্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এই চারটা নাই স্যার। তাই? এটা তো হওয়ার কথা না। এই জিনিসটা তো আপনাদের দিয়েছি সব। করা লাগবে স্যার হেডলাইনটা আছে বাট ভিতরে এটা নাই, সম্ভবত স্লাইডে এটা যেগুলো ইয়ে হয়েছে আর কি স্যার যে এইরকম আছে স্যার। আমি কেমনে বুঝাবেন আমাকে এরকম আছে?
আমি তো দেখছিলাম আপনাকে। স্যার আমি তো শিটটা দেখাচ্ছি স্যার। শীটটা দেখাচ্ছেন, আমাকে দেখাচ্ছেন? জি স্যার। আপনি প্রেজেন্ট করছেন এখন? জি স্যার। আপনি প্রেজেন্ট করেন, আপনি যান, ইউ আর প্রেজেন্টিং, এই জায়গাতে যান। আমি আমি আমারটা স্টপ করি। না স্যার, না স্যার, অসুবিধা নেই স্যার। স্যার আপনি বলেন স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সবাই? স্যার এগুলো কি গত ক্লাসে বলেছিলাম আমি বই দেখিয়ে? না স্যার, এটা নতুন চ্যাপ্টার, নতুন এটা বলা আছে নতুন স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দুটোর মধ্যে রিলেশনশিপটা কি, এদের মধ্যে সম্পর্কটা কি, এটা একটু জানা দরকার আমাদের। এখন এটা যদি জানতে চান আপনি, তাহলে আপনাকে এই জায়গাতে যেতেই হচ্ছে। সেটা হলো দুটোকে পাশাপাশি রেখে আপনি একটা কম্পারিজনে যাবেন। দেখেন কম্পারিজনটা আমরা করছি, এখানে ইউজার কারা। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ইউজার হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো আসলে না এমনই থিওরিটিক্যাল জিনিস যে এটা মুখস্থ করার কিছু নাই, তো বুঝে নিলেই হবে। নোটটা থাকলে পরে খুব ভালো, ব্যাস, আর কিছু লাগবে না। তো যাই হোক, এক্সটার্নাল পারসন হু মেক ফাইন্যান্সিয়াল ডিসিশন কারা সেটা একটু বুঝতে হবে। আমরা যখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করি, দেখেন আপনারা চাইলে পরে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যারা করে তারা সবাই কিন্তু রিপোর্ট করে। কোথায় রিপোর্ট করে? পাবলিক কোম্পানিগুলো, যেমন বেক্সিমকো। বেক্সিমকো করলে পরে আপনি যদি চান, আপনি আজকেই বেক্সিমকোর একটা রিপোর্ট নিয়ে আসতে পারবেন কিনা বলেন তো দেখি? জি স্যার, ওনাদের সাইডে ঢুকলে স্যার পাওয়া যাবে। রাইট, সবকিছু ওপেন, এভরিবডি, ইট ইজ ওপেন টু অল, সবাই কাছে এই ইনফরমেশন গুলো চলে যাবে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর বৈশিষ্ট্যই এটা, যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বাইরের লোকদের জন্য করে, মূলত ভিতরের লোকরা ব্যবহার করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ট্যাক্স অথরিটি, ব্যাংক, ক্রেডিটার্স, যাকে বলেন, সবাই এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো ব্যবহার করে। অন দ্য আদার হ্যান্ড, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশন গুলো, সেগুলো কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সাহেব ব্যবহার করেন। খেয়াল করবেন, সেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সাহেব ব্যবহার করেন ফর ডিসিশন মেকিং, বা ম্যানেজাররা ব্যবহার করেন ফর ডিসিশন মেকিং। বাইরের লোক কিন্তু কিছু জানে না এটা সম্পর্কে, একদম নিষেধ বাইরের লোককে জানানো। এটা কি জানেন আপনারা? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কিন্তু মোস্টলি এটা কাউকে জানানো হয় না, বাইরের কেউ জানতে পারে না, ঠিক আছে? বাইরের কেউ এটা জানতে পারে না। এরপর যদি বলেন ভেরিফায়াবিলিটি ভার্সেস টাইম ফোকাস। টাইম ফোকাসের কথা বলেছে, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, আর একটা বলেছে ফিউচার এমফাসিস। কেন বলেছে এটা বলার পিছনে যে মূল কারণটা কাজ করে, সেটা হলো, দেখেন অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কখন করা হয় বলতে পারবেন? দেখি কেউ বলতে পারেন কিনা। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কখন করা হয়, কোন ডেটার উপর ভিত্তি করে ফাইন্যান্সিয়াল রিপোর্ট বানানো হয়, একটু বলেন তো দেখি। হ্যালো হ্যালো, আর এটা কি হিস্ট্রিক্যাল ডাটার উপরে? হ্যাঁ সেটা বলেন কিভাবে কখন করি একটু বলেন আমাকে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তো স্যার মূলত হচ্ছে আপনার ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস যদি সংগঠিত হয় কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে, তার বেসে একটা হিসাব যে দাঁড় করানো হয়, সেটাই হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এবং এটা হিস্ট্রিক্যাল। বুঝলাম, হিস্ট্রিক্যাল কেন বলছি এই কথাটা একটু বুঝুন। হিস্ট্রিক্যাল বলছি এই কারণে যে ঘটনাগুলি পরস্পর একটার সাথে আরেকটা সম্পর্কিত, কোনো ঘটনা না হলে আরেকটা ঘটনা ঘটতে পারে না, বা আরেকটা বিষয় রিপ্রেজেন্ট করা যায় না, এবং এটা ট্রেডিশনালি অনেকদিন যাবত চলতে থাকে। যে এই বছরে যে ঘটনাগুলি ঘটেছে ইকোনমিক অ্যাক্টিভিটিস, সেটা আগামী বছর ক্যারি ফরওয়ার্ড হয়ে চলে যাচ্ছে,
এবং এটা বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য এইভাবে উপস্থাপন করা হচ্ছে। আপনারা কত জটিল লোকজন, আপনারা কোনো ভালো মানুষ নাই নাকি এখানে? সবাই এত জটিল কেন? একটা সহজ উত্তর দেন। হিস্টোরিক্যাল বললে পরে জানুয়ারি থেকে শুরু হয়েছে, ডিসেম্বরে শেষ হয়েছে, তারপরে ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করছি, ব্যালেন্স শিট বানাচ্ছি, ইনকাম স্টেটমেন্ট বানাচ্ছি কিনা? স্যার এটা পাস্ট ইভেন্ট। এই হচ্ছে কথা। ইয়েস, অবশ্যই স্যার। হ্যাঁ, এইটা এই সহজ কথায় আসতে হবে। পৃথিবীর সব পড়াশোনা জটিল না। হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কাজ করার পরে আমি সেই ডিসেম্বর মাসে বসে ফাইন্যান্সিয়াল রিপোর্ট বানাচ্ছি। তাহলে ফাইন্যান্সিয়াল রিপোর্টে কোন ডেটা ব্যবহার করছি? গত বছরের ডেটা ব্যবহার করছি। এই যে বছরের ডেটাটা ব্যবহার করলাম, এটা হিস্টোরিক্যাল, এটা ঐতিহাসিক, এটা পিছনের পাস্ট ইভেন্ট। ঠিক আছে, এই জন্য এটাকে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ বলি। আর ফিউচার এমফেসিস কেন বলছি? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিসিশন নাই। আমি কি পিছনের কথা বলে ডিসিশন নিতে পারি? একটা এসি লাগাতে পারতাম, এসি না লাগিয়ে ফ্যান কিনেছি। সিদ্ধান্ত নিতে পারেন আপনি? সিদ্ধান্ত সবসময় ফিউচারকে ফোকাস করে হয়। আমি এটা করব, ওটা করব। সেই কারণে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে ডিসিশন মেকিং প্রসেস, সেটাকে বলছি ফিউচার ওরিয়েন্টেড, ফিউচার পার্সপেক্টিভকে এমফেসিস করে। ঠিক আছে, মনে থাকে জানো, এবং কথা যেন সহজ হয়। ঠিক আছে, ভেরিফায়াবিলিটি ভার্সেস রেলেভেন্স। জি স্যার। ভেরিফায়াবিলিটি ভার্সেস রেলেভেন্স, দেখি তো কেউ সোজা কথা বলতে পারে কিনা। এমফেসিস অন ভেরিফায়াবিলিটি, একটা উদাহরণ দিতে পারবেন কেউ? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ ভেরিফায়াবিলিটি কিভাবে আসে দেখি। তাড়াতাড়ি প্রম্পট অ্যানসার চাই, মাথা চালু থাকতে হবে সবার। স্যার অডিটর যখন ভাউচার চেক করে সেটাও তো ভেরিফায়াবিলিটি হবে, বা খরচ হয়েছে কিনা রিকনসিডার করা। ভেরি গুড। আমরা সব সময় একটা টাকা যখন ঢুকাই, যেমন আমি যদি বলি যে আমি একটা গাড়ি কিনেছি, গাড়িটার দাম 5 টাকা, কাগজ দেখান, লিখবো আমি, আমার তো ভাউচার লাগবে, তাই না? সেই ভাউচার দেখে আমি ভেরিফাই করে আমি সবকিছু করি। Whereas emphasizes management accounting emphasizes on relevance for planning and control. Relevance মানে কি কথা এখানে? Relevance মানে হলো, একটা মজার উদাহরণ দিই আপনাদের, মনোযোগ দিয়ে শুনবেন। এগুলো সব মজার কথা, সহজ কথা, কঠিন কোনো কথা আমি বলি না। আমার কোনো কঠিন কিছু নাই আমার সাবজেক্টে। আপনারা শুধু মনোযোগ দিয়ে শুনে যান, বুঝে যান, দেখবেন সবকিছু সোজা আসলে। আচ্ছা, একটা মজার গল্প বলি। এক লোক জমি কিনেছে, 25 বছর আগে একটা জমি কিনেছে, 25 বছর আগে একটা জমি কিনেছে 10 লাখ টাকা, 25 বছর আগে। ঠিক আছে, ঠিক আছে, 25 বছর আগে লিখেছে 10 লাখ টাকা। ক্লিয়ার? বুঝি। এখন কি হয়েছে, 25 বছর পর আজকে গিয়ে বললাম, ভাই তুমি আমাকে বলো তো, এই জমিটা তো বিক্রি করতে হবে কোম্পানির, তো এটা দাম কত? এটা কেন 25 লাখ, 10 লাখ টাকা কেন? বলে কেন 25 বছর আগে যেটা দাম ছিল সেটাই তো এটা। হোয়াট ডাজ ইট মিন? বলে ইট মিনস ল্যান্ডের প্রাইস বাড়ে না, কস্ট প্রিন্সিপাল অনুযায়ী ল্যান্ডের প্রাইস বাড়ে না, ল্যান্ড যে দামে কিনেছি সে দামেই আছে। 10 লাখ টাকা দিয়ে কিনছিলাম, আজকেও এটার দাম 10 লাখ টাকা। এখন এই ল্যান্ড যদি আসলে সত্যি সত্যি আপনি বিক্রি করতে যান, আপনি পাবেন 10 কোটি টাকা, কিন্তু অ্যাকাউন্টেন্ট সাহেব আপনার সাথে যুদ্ধ করবে না, এটার দাম ভাই 10 লাখ টাকা। এই দেখো আমি লিখেছি, ব্যালেন্স শিটে লিখেছি 10 লাখ টাকা। কেন বলছি এই কথাটা জানেন? বিকজ সে 10 লাখ টাকা প্রমাণ করতে পারবে, ডকুমেন্ট আছে, সেখানে লেখা আছে 10 লাখ টাকা। আর এখন যে বাজার দর এটা 10 কোটি টাকা হয়েছে, সেটা তো সে করে নাই, সেটা তো সে তার অ্যাকাউন্টিং এ নেয় নাই। অর্থাৎ তার কাছে ভেরিফায়াবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট। 10 লাখ টাকা তো 10 লাখ টাকায়, ভদ্রলোকের এক কথা, 25 বছর পরে 10 লাখ টাকা। অন দ্য আদার হ্যান্ড, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সিদ্ধান্ত নিচ্ছে যে এই জমিটা বিক্রি করে দিয়ে সে একটা বড় ল্যান্ড কিনবে সামওয়্যার এলস। তার কাছে এখন এটার কোন দামটা, ওই 10 লাখ টাকা তার কাছে রেলেভেন্ট নাকি? সেই 10 লাখ টাকা দিয়ে হ্যাপি? সেই 10 লাখ টাকার ইনফরমেশনে তার কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। সে তখন বলবে, ভাই আমি বাজারে যাই,
আমি কয়েকজন গ্রাহককে ডেকে জিজ্ঞেস করি, ভাই তুমি কত হলে কিনবে, কত হলে কিনবে, কত হলে কিনবে, সবাই বলছে 10 কোটি, 12 কোটি, 11 কোটি। ঠিক আছে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটার দাম 10 কোটি টাকা। রেলিভেন্ট ইনফরমেশন। তো ভেরিফায়াবিলিটি যেমন খুব ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, রেলিভেন্স হচ্ছে ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। কারণ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হ্যাজ টু মেক দ্য রিয়েল ওয়ার্ল্ড প্র্যাগমেটিক ডিসিশন। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। হ্যালো, ইয়েস অর নো? ঠিক আছে এটা? Yes, sir. Yes, sir. বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, এবার আসেন প্রেসিশন ভার্সেস টাইমলিনেস। প্রেসিশন ভার্সেস টাইমলিনেস। প্রেসিশন কেমন ইম্পর্টেন্ট শোনেন। ব্যালেন্স শিটের এক পাশে আছে 100 টাকা, আরেক পাশে আছে 110 টাকা। হিসাব মিলল? ও ওয়ে, ব্যালেন্স শিটের দুপাশে যে কোনো মূল্যে 100 টাকা 100 টাকা হতে হবে, না হলে পরে অথবা 110 টাকা হতে হবে, না হলে পরে এই হিসাব মিল। এই 1,50,75,730 টাকা আর ওই পাশে যদি 1,75,730 টাকা না হয়, 725 টাকা হয়, 5 টাকার ডিফারেন্স থাকে, তাহলেও আপনি ঝামেলায় পড়ে যাবেন। কারণ আপনাকে প্রেসিশন নিয়ে সবসময় কাজ করতে হয়, কারণ ব্যালেন্স শিটের দুপাশ প্রেসাইজলি মিলে যেতে হবে। সো প্রেসিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের জন্য প্রেসিশন ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। একটা সহজ এক্সাম্পল দিই। আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে একটা এসি কিনেছিল কোম্পানি, এসি এয়ার কন্ডিশনিং সিস্টেম কিনেছিল 25 লাখ সামথিং, 25,75,733 টাকা 35 পয়সা দিয়ে কিনেছিল। ঠিক আছে, এখন এসিটা নষ্ট হয়ে গেছে, সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সাহেব এসে বললো অ্যাকাউন্টেন্ট সাহেব বলে ভাই না, সোমবার দিন বলবো, রোববার দিন বলবো, আজকে বৃহস্পতিবার রাত্রি হয়ে গেছে, রোববার দিন বলবো। তার মানে 2 দিন অপেক্ষা করতে হবে। বলে কেন 2 দিন অপেক্ষা করতে হবে? ভাই আমারটা এক্সাক্ট ফিগারটা বলতে হবে। তো রোববার দিন এসে বললো যে ভাই আমার এই এসির দাম ছিল এই 75 লক্ষ বা 25 লক্ষ হোয়াট এভার, 735 টাকা ছিল। অথচ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের জন্য এটা কোনো ইনফরমেশনই না। সে বললো ভাই আমাকে যে 25 লক্ষ কথাটা বলতেন বা 75 লক্ষ টাকাটা যদি বলতেন যে আমার এটার দাম অ্যাপ্রক্সিমেটলি 75 লাখ ছিল, তাহলেই তো আমার হয়ে যেত। আমাকে আপনি এত কিছু বলতে গেলেন কেন? তাহলে অ্যাকাউন্টেন্ট সাহেবের সমস্যা হলো সে সব সময় প্রেসাইজ থাকে, প্রেসিশন তার কাছে খুব ইম্পর্টেন্ট। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বললো যে এই 25 লক্ষ 75 বা 75 লক্ষ 25 লাখ এইটা আমার কাছে ইম্পর্টেন্ট না, কিন্তু হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু। সেটা 25 লক্ষ হতে পারে, 75 লক্ষ হতে পারে, 80 লক্ষ হতে পারে, একটা রাউন্ড আপ একটা ফিগার দিলেই আমার কাজ হয়ে যায়, আমি সিদ্ধান্ত নিতে পারি। তো এটা হচ্ছে গিয়ে টাইমলিনেস ইজ ইম্পর্টেন্ট। সময় মতো যখন চেয়েছি তখন আমার ইনফরমেশনটা দরকার। তো এরপরে যদি আসেন সাবজেক্ট, প্রাইমারি ফোকাস ইজ অন দ্য হোল অর্গানাইজেশন। একটা বিল্ডিং কে যদি একটা কোম্পানি বলেন, সেই বিল্ডিং এর যে কোনো দরজা জানলা দিয়ে 1 টাকা যদি বেরিয়ে যায়, সেটা আমার অ্যাকাউন্টেন্ট সাহেবের গোচরীভূত হতে হবে। যে কোনো দরজা জানলা দিয়ে 1 টাকা বেরিয়ে গেলে সে টোটাল অর্গানাইজেশন নিয়ে ভাবতে থাকে, সেই টোটাল অর্গানাইজেশনে কত টাকা এলো, কত টাকা গেল, কত টাকার অ্যাসেট আছে, সেগুলো হিসাব করে। অন দ্য আদার হ্যান্ড আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সাহেব কাজ করে অন দ্য বেসিস অফ সেগমেন্ট, ডিপার্টমেন্ট, পার্ট অফ দি অর্গানাইজেশন। যখন যে জায়গাটায় সমস্যাটা তৈরি হয় সেই জায়গায় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট কাজ করে। আমার এসি এয়ার কন্ডিশনিং সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, এই সিস্টেম নষ্ট হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে। সে তখন আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সাহেব পুরো অর্গানাইজেশন নিয়ে ভাবে না, সে তখন ভাবে শুধুমাত্র ওই এসিটা নিয়ে। এসিটাকে চেঞ্জ করতে তার কনসার্ন। ফোকাস অন সেগমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ গ্যাপ আইএফআরএস, আমাদের আইএফআরএস ফলো করতে হয়, কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আইএফআরএস ফলো করতে হয় না। উনি যেভাবে খুশি সেভাবে যে কোনো ফরম্যাটে, যে কোনো ফর্মে ম্যানেজমেন্ট বুঝতে পারে এমন করে বানালেই তার রিপোর্টিং হয়ে যায়। রিকোয়ারমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং
প্রশ্ন করতে পারি স্যার? একটা কথা শেষ করে দিই, একটা কথা। ওকে। আচ্ছা, রিকোয়ারমেন্টে বলেছে ম্যান্ডেটরি ফর এক্সটার্নাল রিপোর্টস, যেটা একটু আগেও বলেছি আমরা। এক্সটার্নাল রিপোর্টিং এর জন্য ম্যান্ডেটরি, আইনানুগভাবে এটা আপনাকে করতে হয়। অন দ্য আদার হ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ কোনো রিপোর্ট এক্সটার্নালি করতে হয় না, সবই ইন্টারনাল ডিসিশন মেকিং এর জন্য করা হয়ে থাকে। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, দে আর টু ডিফারেন্ট থিং, বাট they are closely connected with each other, but at the same time they have absolutely different objective, different characteristics. বলেন নজরুল সাহেব, আপনি কথা বলছিলেন বোধহয়। আমি বলছিলাম আপনি যা দেখালেন তাতে দেখা যাচ্ছে একটা হচ্ছে পশ্চাৎমুখী আর একটা হচ্ছে ভবিষ্যৎমুখী। এর ফলে কি কনফ্লিক্ট দেখা দিচ্ছে দুইটার মধ্যে? না, কোনো কনফ্লিক্ট নেই, কোনো কনফ্লিক্ট নেই। অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে রেকর্ডিং, এর কাজ হচ্ছে গিয়ে ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং বলতে কি বোঝায়? অর্গানাইজেশনে বিভিন্ন জায়গায় প্রবলেম তৈরি হয়, সেই প্রবলেম রিজলভ করা, আর বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি হয়, সেগুলোকে দেখা, ঠিক আছে, পারফরমেন্স ইভালুয়েট করা, হ্যাঁ, ম্যানেজমেন্টের গোলের সাথে সবসময় সঙ্গতি চেক করা, কন্ট্রোল মেকানিজমে কাজ করা, ঠিক আছে, মোটিভেট করা, ডাইরেক্ট করা, ঠিক আছে। খেয়াল করে দেখেন এদের মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। বড় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ডেটা ব্যবহার করে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সাহেব প্রচুর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ডেটা ব্যবহার করে, আর ভাইস ভার্সা ব্যাপারটা না। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং খুব বেশি ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ইনফরমেশন ব্যবহার করে না, ঠিক আছে। কিছু কিছু করে, যেমন উদাহরণ দিই আপনাদেরকে, সোল বলে একটা আইটেম আছে, আপনারা জানেন এটা সব, কিন্তু কস্ট অ্যাকাউন্টেন্ট করে থাকেন। কস্ট অ্যাকাউন্টেন্ট মানে সে একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একরকম। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আসলে একসাথে মার্জ হয়ে গেছে, তো সেই কারণে এই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যে ডেটাগুলো ব্যবহার করে তার কিছু ডেটা আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ ব্যবহার করি। কিন্তু এটা মাথায় রাখতে হবে, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর টোটাল ডেটার মধ্যে একটা বিরাট অংশ আসে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে। দে ডোন্ট হ্যাভ এনি কনফ্লিক্ট। আসেন, আর কে কিছু জিজ্ঞেস করবেন? হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলছিলেন যে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ডাটা ব্যবহার করে, তা সেক্ষেত্রে স্যার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং তো স্যার ইনফরমেশন গুলো স্যার ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট থেকেই যায়। সব যায় না, কিছু কিছু যায়। সব তো যেতে পারবে না স্যার। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং তো স্যার এক্সটার্নাল, সেক্ষেত্রে স্যার এই ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং থেকেই তো স্যার ওই এক্সটার্নালে যায়। আচ্ছা, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর যে পার্টটা কস্ট অ্যাকাউন্টিং, কস্টিং, সেখান থেকে জি কিছু স্যার। ডেটা যায়, ঠিক আছে, সেখান থেকে জি কিছু স্যার। ডেটা যায়। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আসলে মোর অন ডিসিশন মেকিং থিং, অন ডিসিশন মেকিং, ইন্টারনাল ডিসিশন মেকিং। হ্যাঁ। তো সেখানে আপনার ওই জিনিসগুলো অত বেশি ইয়ে করা নাই, দাঁড়ান করে। ওকে, কি রে ভাই, কিছুই এখানে ধরতে পারি না। কপি, আচ্ছা এটা বন্ধ। বড় বিপদে আছে, বুঝছেন, বড় বিপদে আছে।
এই বইটা তো সবার কাছে আছে তাই না? जी सर। সফট কপি আছে স্যার, এখন হার্ড কপি জোগাড় করিনি। হার্ড কপিটা জোগাড় করে নেন, এগুলো 120 টাকা 25 টাকা দাম। একটু কাউকে দায়িত্ব দেন টিমের মধ্যে, যেটা সবচেয়ে ছোট ছেলে সেই ছেলেটাকে দায়িত্ব দেন। আপনারা কেউ কেউ আছেন না মুরব্বী? স্যার গ্যারিসনের টাকা? হ্যাঁ, এটা কয়েকজন বড় কেউ ধমক দিয়ে ছোটদেরকে পাঠিয়ে দেন, যাও নিয়ে আসো। এইটা আমরা করলাম। হ্যাঁ, এটা আমরা করেছি এতক্ষণ। এখন আসেন, অনেক কথা আছে এখানে, আমি এত কথা যাচ্ছি না, এগুলো আপনারা একটু দেখবেন। এই জায়গাটা, এই জায়গা জেনারেল কস্ট ক্লাসিফিকেশন, মনোযোগ দিলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, খাতা কলম যদি থাকে খাতা কলম লিখে নেন। ঠিক আছে, আচ্ছা। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সাহেব প্রচুর ডেটা ব্যবহার করে। সে ডেটাগুলোকে বিভাগে ভাগ করা যেতে পারে। আমি যদি লিখি ডিসিশন ডি, তার নিচে দুটো অ্যারো দিয়ে যদি লিখি যে কোয়ান্টিটেটিভ ডাটা আর একটা হলো কোয়ালিটেটিভ ডাটা। দুইটা ডেটা ব্যবহার করে ডিসিশন মেকিং এর জন্য। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সাহেব দুই ধরনের ডেটা ব্যবহার করে, একটা কোয়ান্টিটেটিভ মানে নাম্বার ডেটা, আর একটা হলো গিয়ে নন নাম্বার ডেটা, অথবা যদি বলি কোয়ালিটেটিভ ডেটা। এখন কোয়ালিটেটিভের কথা যদি বলেন, সেখানে অনেক রকমের কথা আছে। যেমন একটা কোয়ালিটেটিভ ইনফরমেশন, এর কাছে আমার কোম্পানি জিনিসপত্র বিক্রি করবো কিনা, এক্স আমার ক্লায়েন্ট, খবর নিলাম এক্স এর কোনো ক্রেডিবিলিটি নাই, তার কাছে বাকিতে কিছু বেচা মানে সারা জীবনে টাকা পাবো না। খেয়াল করেছেন কথাটা কি বলেছি? তাহলে এখন এই ডেটাটা, এই যে সিদ্ধান্ত নিলাম যে ওর কাছে বিক্রি করব না, কেন? ও বেটা টাকা দেবে না। এই টাকা দেবে না কি করে বুঝলেন? বিকজ তার ক্রেডিবিলিটি নাই। এই ক্রেডিবিলিটি নাইটি হচ্ছে কি একটা কোয়ালিটেটিভ ইনফরমেশন। Am I clear? Yes or no? আচ্ছা, এয়ার কন্ডিশন সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। এখন লোকজন ঢুকছে। যদি যাই, আমার কমপক্ষে লাগবে 14 দিন, আর যদি খুব কষ্ট করে করি তাহলে 7 দিন, ডবল এফার্ট দিয়ে। ঠিক আছে, আচ্ছা জিজ্ঞেস করলাম, আচ্ছা এখন কি গরমকাল না শীতকাল? যদি এটা গরমকাল হয় তাহলে এটা 7 দিনে করতে হবে, খরচ ডবল। আর যদি এটা শীতকাল হয় তাহলে 14 দিনে করতে পারবো, খরচ অর্ধেক। সিদ্ধান্ত বুঝতে পারছেন? শীতকাল না গরমকাল, কোয়ালিটেটিভ ইনফরমেশন। ঠিক আছে, তো এখন এইভাবে যদি আসে, কোয়ালিটেটিভ ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে ব্যবহার করতে হয়। শেষ। কোয়ান্টিটেটিভ ইনফরমেশনের কথা যদি বলি, তাহলে নাম্বার ইনফরমেশন, এগুলো আমরা সবাই বুঝি, আমরা সবাই বুঝে গেছি। নাম্বার, ট্যাক্স লোকজন, আপনারা নাম্বার খুব ভালো বোঝেন। কত টাকার রেভিনিউ, কত টাকার এক্সপেন্স, কত টাকার লাভ আর কত টাকার ট্যাক্স, এগুলো আপনারা খুব ভালো বোঝেন। এখন আমার একটা ছোট্ট প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনবেন, উত্তর দিতে পারলে খুশি হব। যে আমি একটা কলম বিক্রি করি, আমি একটা মার্কার বিক্রি করি, মার্কার, সেই মার্কারটার দাম হচ্ছে বাজারে 25 টাকা। খুবই স্ট্যান্ডার্ড মার্কার বিক্রি করি, বানাই এবং বিক্রি করি, বাজার দর হচ্ছে 25 টাকা। আর আমার একজন কম্পিটিটর আছে, তারও একটা মার্কার আছে খুবই ভালো কোয়ালিটির, একই রকম প্রায়, এবং তার দাম হচ্ছে 25 টাকা। তাহলে ওর মার্কারের দামও 25 টাকা, আমার মার্কারের দামও 25 টাকা। মনোযোগ দিয়ে শুনবেন, বারবার বলা যাবে না। এখন আমার মার্কার বানাতে খরচ যায় 11 টাকা, আমার মার্কার বানাতে খরচ যায় 11 টাকা, আর ওই ভদ্রলোকের মার্কার বানাতে খরচ যায় 10 টাকা। ঠিক আছে,
জি স্যার একজনের কাছ থেকে স্যার নয়েজ আসতেছে। থ্যাংক ইউ স্যার। এখন প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে আমার বানাতে লাগে 11 টাকা, তাহলে আমার প্রফিট কত? স্যার 14 টাকা প্রফিট। 14 টাকা প্রফিট। 14 টাকা। এতক্ষণ লাগলো ক্যালকুলেটর দিয়ে করেছেন নাকি? না ডেটা বুঝতে গেছে। আচ্ছা, আর আমার 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 কম্পিউটারের প্রফিট কত? 15 টাকা। স্যার 15 টাকা। 15 টাকা। খুব ভালো। এখন আমি বললাম টাকা প্রফিট লাগবে, 15 টাকা প্রফিট লাগবে। তো প্রফিট যদি 15 টাকা লাগে তাহলে এক কাজ করি, এই সেলস প্রাইস 25 টাকা থেকে 26 টাকা করে দিই, তাহলে তো 15 টাকা হয়ে যাবে। হবে কি না? ইয়েস আর নো? Yes, Yes. sir. স্যার ইয়েস স্যার হবে, বাট সেল হবে না। কম্পিটিটিভ সেল মার্কেট। হবে না? কম্পিটিটিভ মার্কেট। না ওখানে 26 টাকা হয়ে যাচ্ছে তো, প্রাইসটা তো 26 টাকা হয়ে যাচ্ছে। প্রাইসটা বেড়ে যাচ্ছে। এবং প্রাইস যদি 26 টাকা হয়, এক সপ্তাহের মধ্যে আমাকে বাজার বার করে দেবে, বাজার থেকে বেরিয়ে যাবো আমি অটোমেটিক্যালি, কেউ ঠেকাতে পারবে না। ও আমার কম্পিউটার এসে জায়গাটা দখল করে নেবে। কারণ মানুষ 4 আনা পয়সা যদি কম দেখে তাহলে তাতেও সে রিয়াক্ট করবে। বোঝাতে পারছি ব্যাপারটা? জি স্যার। এই প্রাইসের উপরে, রেভিনিউর উপরে আপনি কোনো হাত দিতে পারেন না, রেভিনিউ আপনার নিয়ন্ত্রণে নাই। প্রাইস ঠিক করবে মার্কেট। বোঝা গেছে কথাটা? জি স্যার। জি স্যার। মার্কেট, এটা কে ঢুকলো? এই মেহেদী হাসান ঢুকলো। মেহেদী হাসানের কি হয়েছিল? লোকজন যদি দেরি করে ঢোকে, পরীক্ষা, সুন্দর একটা পরীক্ষা দিলাম, সোজা একটা পরীক্ষা দিলাম, মেহেদী হাসান ইউ মিসড দি এক্সাম, কুইজ হয়ে গেছে 7টা থেকে 7টা 10, সো ইউ মিসড ইট। একবার ঢিল ছুড়ে দিলে আর ফেরত আসবে না। ঠিক আছে? তো যা বলছিলাম, তো এই যে কস্ট ইনফরমেশন, তার মানে আমার কাছে রেভিনিউ ইনফরমেশন ইম্পর্টেন্ট নাকি কস্ট ইনফরমেশন ইম্পর্টেন্ট? কস্ট ইনফরমেশন। ইয়েস, তার কারণ আমি এখন ভাই 11 টাকাকে যে কোনো মূল্য হোক বুদ্ধি বের করে আমি ওটাকে 10 টাকা আনতে পারে আমার তখন, ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে ব্যবসার স্ট্র্যাটেজি। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সাহেব রেভিনিউ 25 টাকা বা সেলস প্রাইস 25 টাকা, ওইটা নিয়ে তার কোনো ভাবার সুযোগ নাই। তার ভাবার সুযোগ আছে শুধুমাত্র ওই কস্ট নিয়ে, ওই 11 টাকা নিয়ে সে ভাববে, কস্ট ইনফরমেশন নিয়ে সে ভাববে। সে কারণে দেখা গেছে 95% information in quantitative environment, 95% information or more than that are related to cost. ঠিক আছে? নট ইনকাম। তার কস্ট নিয়ে বেশি ডিল করতে হয়, কস্ট নিয়ে বেশি সিদ্ধান্ত নিতে হয়। তাহলে এখন আসেন, তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের কাছে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুটোই ইম্পর্টেন্ট। কোয়ান্টিটেটিভের মধ্যে রেভিনিউ ইনফরমেশন ইম্পর্টেন্ট, অন দ্য আদার হ্যান্ড কস্ট ইনফরমেশন ইম্পর্টেন্ট। কোনটা বেশি ইম্পর্টেন্ট? আমরা বলেছি কস্ট ইনফরমেশন ইম্পর্টেন্ট। তাহলে এখন আসেন, কস্ট ইনফরমেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে গেল, এখন সেই ইম্পর্টেন্ট ইনফরমেশনের একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হলো ক্যালিডোস্কোপিক নেচার। সেটা আবার কি? সেইটা খুব সোজা একটা জিনিস। সেইটা হইল যে একই কস্ট আপনি একরকম বলেন, আপনি বলেন প্রোডাক্ট কস্ট, আপনি মার্কেটিং এর লোক, আপনি বসে আছেন টেবিলে, আপনি বলছেন প্রোডাক্ট কস্ট। আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর লোক কিংবা আমি ফ্যাক্টরির লোক, আমি বলছি ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন এই দুটোই কিন্তু এক কথা, কিন্তু দুই টেবিলের দুই মানুষ বলছে দুই রকম ভাবে। তাহলে আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এটা জানবেন কি? আপনার জানার দরকারটা কি? আমার কাছে একটা হইলেই তো হইল দরকার। এই জন্য যে এখন এই যে গত ক্লাসে যে আলাপ করেছিলাম, QCTI, কোয়ালিটি, কস্ট, টাইমিং অ্যান্ড ইনোভেশন, এই 4টা ইনফরমেশন, এই 4টা ফ্যাক্টর ক্যান বি কন্ট্রোলড
by only one person in the organization, চারটাকে সে সাইমালটেনিয়াসলি একসাথে হ্যান্ডেল করতে পারে, সেটা হলো সেই লোক যার নাম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সাহেব এই চারটা প্রবলেম, চারটা ফ্যাক্টরকে একসাথে হ্যান্ডেল করতে পারে। সে প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করতে পারে, সে প্রোডাক্টের কস্ট কমাতে পারে, সে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি টাইমিং এনশিওর করতে পারে, সে প্রোডাক্টের ইনোভেশনকে নিয়ে আসতে পারে, প্রবলেম সলভ করতে পারে। তার কাছে সবাই আসবে, তার ইনফরমেশন, তার কমপ্লেইন, তার দুঃখ নিয়ে আসবে। তখন তার দুঃখের ভাষা বোঝার জন্য আপনি দায়িত্ব নিচ্ছেন অটোমেটিক্যালি। ইউ আর রেসপন্সিবল টু লার্ন হিজ ল্যাঙ্গুয়েজ। তার ভাষা আপনাকে শিখতে হবে। এখন তার ভাষায় যদি কস্ট ইনফরমেশন আসে, সেটা যদি আপনি না বোঝেন, তাহলে তো আপনি আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হতে পারবেন না। সে কারণে আজকে আপনারা যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটা করছেন, আপনারা সবাই নিজেকে ভাববেন আপনারা হচ্ছেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এবং আপনাদের দায়িত্ব হচ্ছে এই প্রত্যেকটা কস্ট সম্পর্কে ডিটেইল জানা। আপনি যদি জানেন ঠিক মতো, তাহলেই আপনার পক্ষে সম্ভব এটাকে হ্যান্ডেল করা। আপনি অর্গানাইজেশনকে রান করতে পারেন। আপনি শেষ পর্যন্ত গিয়ে সিইওতে গিয়ে দাঁড়াবেন। ইউ উইল বি দ্য লিডার অফ দি অর্গানাইজেশন করছিলাম। এবং সেই হিসেব অনুযায়ী এই যে ক্যালিডোস্কোপিক নেচার অফ কস্ট, মানে একই কস্টের অনেক নাম, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কস্টের কনসেপ্টটা বুঝতে হবে, কেন অনেক নাম হচ্ছে, তার যুক্তি কি, সেই যুক্তিতে যেতে হবে। সেই যুক্তি শিখতে গেলে আমার জানতে হবে কস্ট ক্লাসিফিকেশনটা কাকে বলে। তাহলে হবে জেনারেল কস্ট ক্লাসিফিকেশন থেকে। বাস, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছেন। আচ্ছা, মাঝে মাঝে মিস হচ্ছে, কথা মিস হয়ে যাচ্ছে, কিছু কিছু গ্যাপ হচ্ছে। আচ্ছা, যখনই কিছু গ্যাপ হবে, মাঝে মাঝে গ্যাপ হচ্ছে, মানে আমার মাইকের সমস্যা নাকি আমার নেটওয়ার্কের সমস্যা? না স্যার, না স্যার, আপনার সাউন্ড ক্লিয়ার। স্যার আপনার ক্লিয়ার সবকিছু। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসি, তাহলে আমরা এখন এই জেনারেল ক্লাসিফিকেশনে যাচ্ছি। আমি বই থেকে দেখাচ্ছি একটু ইচ্ছা করি, কারণ স্লাইডের চেয়ে বইটা দেখানোটা ইম্পর্টেন্ট। এখানে আছে জেনারেল কস্ট ক্লাসিফিকেশন। দেখেছেন সবাই? সবাই দেখছেন কি? দেখছি স্যার। জি স্যার। দেখছি। জি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে এখানে এই জেনারেল কস্ট ক্লাসিফিকেশনের দুটো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং কস্ট, আরেকটা হচ্ছে গিয়ে নন ম্যানুফ্যাকচারিং কস্ট। কোথায়? এই নন ম্যানুফ্যাকচারিং কস্ট। একটা ম্যানুফ্যাকচারিং কস্ট, আরেকটা হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে আবার তিনটা কম্পোনেন্ট আছে। ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে কয়টা কম্পোনেন্ট? তিনটা কম্পোনেন্ট আছে। ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আরেকটা হচ্ছে ডাইরেক্ট লেবার, আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তিনটা কম্পোনেন্ট আমাদের কাছে ক্লিয়ার করতে হবে। সো আমি যদি এটা ক্লিয়ার করতে চাই, তাহলে একটা কাজ করি, আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই। আসলে মানে সামনাসামনি ক্লাসের চার্মই আলাদা। জি স্যার, আমরা স্যার প্রকৃত স্যার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে স্যার। সব দোষ আপনাদের, আমি আর কি বলবো। আচ্ছা, এখন কি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? আমি একটু প্রেজেন্টেশনটা একটু অফ করি। স্যার দেখতে পাচ্ছেন না কিছু? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে? জি। ওকে, স্যার দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এটা হচ্ছে দেখা যাচ্ছে স্যার। এটা হচ্ছে একটা পেট বটল, আসলে স্প্রে আছে। ফরগেট অ্যাবাউট দ্য স্প্রে, না, পেট বটল। এটা একটা মুখ আছে। আমি বড় করে দেখাতে পারি? আমাকে কোনোভাবে আপনারা বড় করে দেখতে পারেন? না, হারিয়ে গেলাম তো। দেখা যাচ্ছে স্যার, বড় দেখা যাচ্ছে। তাই স্যার বড় দেখা যাচ্ছে স্যার।
আমি কিন্তু আর এখন আমাকে দেখতে পাচ্ছি না, খুব বিপদ। স্যার আপনাকে দেখতে পাচ্ছি স্যার, একদম ক্লিন। ওকে, এখন এই পেট বটলটার মধ্যে এই মুখটার কথা ভুলে যান, খালি একটা মুখ ভাববেন, স্প্রে ভাববেন না, ঠিক আছে? আর ভিতরে কিছু নাই, ভিতরে কিছু নাই, এমটি। পেট বটল আমার প্রোডাক্ট, আমার প্রোডাক্টের নাম কি? পেট বটল। এখন এই পেট বটলে দেখেন তো কয়টা মেটেরিয়াল আছে, এই যে র মেটেরিয়াল কয়টা আছে? স্যার বাটন আছে, একটা লেবেল আছে, আর বোতল আছে, তিনটা। দুইটা ম্যাটেরিয়াল স্যার, প্লাস্টিক, একটা তিনটা প্লাস্টিক, কালার, তিনটা স্যার। স্যার এখানে তিনটা তিনটা ম্যাটেরিয়াল, তিনটা। এইচটিপি, একটা হচ্ছে এইচটিপি, এলটিপি এবং এই একটা হচ্ছে চুপ চুপ চুপ, ও টেকনিক্যাল বলা শুরু করেছে, ওর মাইনাস এটা পিপি, পিপি এই আমি স্যার বলি, পিপি এখানে আছে স্যার, প্লাস্টিক আছে, কাগজ আছে, আর পাইপ ভিতরে কাগজ, ওই রাবার জাতীয় লেবেল। স্যার স্যার চারটা আমি ম্যাটেরিয়াল। বলি তিনটা মেটেরিয়াল আছে, ভিতরে কিছু নাই, পানি, একটা মুখ আছে, ক্যাপ, একটা বডি আছে, আর একটা লেভেল আছে। জি স্যার। কিছু নাই আমাদের, এটার ভিতরে পানি নাই, কিছু নাই, ঠিক আছে? দেখেন এই তিনটা মেটেরিয়াল আপনি কি করবেন, কিভাবে আইডেন্টিফাই করবেন? when you can identify the material with the product physically, এই ধরে physically ধরে, conveniently, খুব easily, conveniently and economically। ইকোনমিক্যালি মানে হলো যে এটার জন্য আপনার পয়সা খরচ লাগছে, কম্পিউটারে বসতে হয়েছে, অ্যানালাইসিস করতে হয়েছে, কিচ্ছু করতে হয় না। তার মানে খেয়াল করেন, আবার বলি, when the material can be identified with the bottle product physically, conveniently and economically, we call it direct material। তাহলে ডাইরেক্ট মেটেরিয়াল কয়টা আছে? এক, তিনটা। দুই, তিন। কেন? আপনি এটা ধরে, এটা খুব সহজেই এবং উইদাউট এনি পয়সা খরচ আপনি এটা আইডেন্টিফাই করতে পেরেছেন। এটাকে আমরা বলি ডাইরেক্ট মেটেরিয়াল। ডেফিনেশন আছে বইতে, বইতে কিন্তু ডেফিনেশন আছে, কেমন? আচ্ছা, এবার আসেন, কিন্তু দেলোয়ার ঝামেলা করছে। আচ্ছা, তারপরে যেটা হয়েছে সেটা হলো একটা মেটেরিয়াল আপনি মিস করেছেন। দেখেন একটা খেয়াল করে, এই তিনটার মধ্যে একটা কিন্তু 4 নম্বর একটা মেটেরিয়াল আছে, কি সেটা? ভিতরে একটা পাইপ আছে। আরে আবার পাইপের কথা বলে, পাইপ কিছু নাই, খালি একটা মুখ আছে। পেট বটল তো, পেট বটল মানে পানির বোতল, এটা স্প্রে এগুলো কিছু নাই তো, বলেছি তো আর কি, এই স্প্রেটা নাই, শুধু মুখ আছে। কি মিস করেছেন বলেন? স্যার কালার, কালি কালি কাগজের কালি কাগজ, কালার কালার না না, লেভেলটা ইটসেলফ কালারকে ইনক্লুড করেছে। শুনুন কি মিস করেছেন, এইটা লাগাবার জন্য একটা গ্লু, গ্লু আছে একটা। পেট বটল বানানো যাবে মেবি কয়েক হাজার। সো এই গ্লুটাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন নাই, খেয়াল করেছেন? তাহলে ফিজিক্যালি, কনভেনিয়েন্টলি এবং ইকোনমিক্যালি ইউ কুড নট আইডেন্টিফাই দ্যাট মেটেরিয়াল গ্লু উইথ দ্য প্রোডাক্ট। এখন যদি এটা আপনাকে করতে হয় তাহলে কি করতে হবে? আপনাকে 1 কেজির হিসাব বার করতে হবে, সেটাকে আপনার ভাগ দিতে হবে, কয়টা দিয়া কয়টা প্রোডাক্ট বানাইছি, তারপরে ভাগ করে বার করতে হবে একটা লামসাম, একটা আনশিওর একটা রেট আপনাকে বার করতে হবে। তার মানে আপনি ফিজিক্যালি, কনভেনিয়েন্টলি এন্ড ইকোনমিক্যালি ওই গ্লুটাকে আইডেন্টিফাই করতে পারেন নাই। ইয়েস অর নো? ইয়েস সেই কারণে আমরা glue ইনডাইরেক্ট মেটেরিয়াল, নট ডাইরেক্ট মেটেরিয়াল।
আর ইনডাইরেক্ট মেটেরিয়াল হচ্ছে পার্ট অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ঠিক আছে, এবার আসেন ডাইরেক্ট লেবার। একই কনসেপ্টে যাই। ডাইরেক্ট লেবার হচ্ছে গিয়ে আরেকটা নাম আছে ডাইরেক্ট লেবারের, টাচ লেবার। টাচ লেবার যেই লেবার প্রোডাক্টকে টাচ করে, বানাবার সময় হাত দিয়ে ধরে, যদিও এখন আর হাত দিয়ে ধরার দরকার নাই, তারপরে তো মেশিনটা টাচ করেছে। তাহলে টাচ লেবার বা ডাইরেক্ট লেবার হচ্ছে গিয়ে when the labor cost can be identified with the product, with the bottle product, physically, conveniently and economically, we call it direct labor. মাথায় করে ওই যে র মেটেরিয়ালটা এনেছিল, মেশিনে ঢুকিয়েছিল, মেশিনে সুইচটা অন করেছিল, তার যে কস্ট সেটাকে আমি এই প্রোডাক্টের সাথে আইডেন্টিফাই করতে পারি, তাই এটা ডাইরেক্ট লেবার বলি। ঝামেলা হচ্ছে সিকিউরিটি গার্ড যে লোকটা দাঁড়িয়ে আছে দরজার ওপাশে, আমার সিকিউরিটি গার্ড, সেও তো একটা বেতন পায়, সেও তো একটা লেবার। তার লেবারটাকে আমি তাহলে কোন টাইপের লেবার বলতে পারি? তারটাকে আমি বলি ইনডাইরেক্ট লেবার। ইনডাইরেক্ট লেবার কেন ইনডাইরেক্ট লেবার? কারণ সে যে 5,000 টাকা বেতন পাচ্ছে, সেই বেতনের টাকাটাকে কোনোভাবেই আমি প্রোডাক্টের সাথে ডাইরেক্টলি অ্যাসাইন করতে পারি না, সে কারণে সেটা হচ্ছে ইনডাইরেক্ট লেবার। আর ডাইরেক্ট লেবার কোনটা? যে প্রোডাক্টটা ধরেছে, যাকে আমি ডাইরেক্টলি ধরতে পারি, এই তুমি তো প্রোডাক্ট ধরেছিলে, তুমি প্রোডাক্টের সাথে জড়িত আছো, তুমি ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট মেটেরিয়াল আর ডাইরেক্ট লেবার দুইটাই খুব মজার। সেটা হলো যে দে ক্যান বি আইডেন্টিফাইড উইথ দ্য প্রোডাক্ট ফিজিক্যালি, কনভিনিয়েন্টলি অ্যান্ড ইকোনমিক্যালি। আর ইনডাইরেক্ট লেবার আর ইনডাইরেক্ট মেটেরিয়াল, এই দুইটা কি? দুইটা ক্যান নট বি আইডেন্টিফাইড উইথ দ্য প্রোডাক্ট ফিজিক্যালি, কনভিনিয়েন্টলি অ্যান্ড ইকোনমিক্যালি। বুঝি কি বুঝি না? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আর যেটা বুঝি না সেটা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারহেডের প্রথম মানে কন্টেন্ট কি, ফ্যাক্টর কি? নাম্বার 1 ইনডাইরেক্ট মেটেরিয়াল, 2 নাম্বার ইনডাইরেক্ট লেবার। আর কি আছে? আরো আছে ফ্যাক্টরি রেন্ট, ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন, স্যালারি, এগুলো সব ডাইরেক্টলি প্রোডাক্টের সাথে আইডি হয় না, বিধায় তাদেরকে আমরা বলি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওভারহেড মানে হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং ওভারহেড মানে হচ্ছে গিয়ে ইনডাইরেক্ট কস্ট which cannot be identified with the product physically, conveniently and economically. Am I clear? Yes, yes. স্যার আরেকবার একটু রিপিট করেন স্যার প্লিজ, পরের অংশটুকু। তার মানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, এগুলোকে আমরা প্রোডাক্টের সাথে সরাসরি আইডেন্টিফাই করতে পারি না। আমরা বলেছি ফিজিক্যালি, কনভিনিয়েন্টলি এন্ড ইকোনমিক্যালি উই ক্যান নট আইডেন্টিফাই দি ইনডাইরেক্ট কস্ট, এবং সেগুলোকে আমরা সব ম্যানুফ্যাকচারিং ওভারহেডে ফেলে দিই। হলো? ওকে স্যার। আচ্ছা, এখন একটা ছোট্ট গল্প বলি। গল্পটা হচ্ছে আপনার কারখানাটা গাজীপুরে। আপনার কারখানা কোথায়? গাজীপুরে। ঠিক আছে, বুঝতে পারছেন? গাজীপুরে কারখানায় যে খরচগুলি হয় সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। তারপরে আপনার একটা শোরুম আছে গুলশানে। শোরুম মানে বুঝছেন তো, যেখানে আপনার প্রোডাক্টগুলো ডিসপ্লে করেন, যেখানে একটা গুদাম ঘর আছে, সেই গুদাম ঘরে আপনি প্রোডাক্টগুলো রাখেন, ওখান থেকে নিয়ে শোরুমে দেন, কাস্টমার আসে, গ্রাহক আসে, এসে নিয়ে চলে যায় কিনে। আপনার আরেকটা অফিস আছে, সেই অফিসটা আছে হলো গিয়ে কোথায়? মতিঝিলে। কোথায় আছে? মতিঝিলে, যেটাকে আপনি বলেন হেড অফিস।
সেখানে অনেক লোকজন আছে, অ্যাকাউন্টেন্ট আছে, বড় বড় অ্যাকাউন্টেন্ট আছে, সেখানে বড় বড় এক্সিকিউটিভস আছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে ডিল করে, ওখানে আরো অনেক রকমের অনেক টাইপের লোক কাজকর্ম করে। সেই অফিস থেকে আপনি বলেন হেড অফিস বা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। আমরা প্রথমে যাই, আবার বলে আসি, গাজীপুরে যত খরচ হয়েছে সেই খরচগুলোকে যদি আপনি বলেন এক কথায় বললে ম্যানুফ্যাকচারিং কস্ট। বুঝি কি বুঝি না? ইয়েস অর নো? ইয়েস ইয়েস। এখন সেই গাজীপুরের খরচগুলোকে যদি আমি ভাগ করি তাহলে খুব সোজা। ওখানে আছে ডাইরেক্ট মেটেরিয়াল, যেটা প্রোডাক্টের সাথে লেগে আছে, দেখা যাচ্ছে ফিজিক্যালি, কনভেনিয়েন্টলি এন্ড ইকোনমিক্যালি দেখা যাচ্ছে। এক আছে ডাইরেক্ট লেবার, যারা প্রোডাক্ট বানাবার সময় টাচ করেছিল। আর আছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে কি আছে? গ্লু আছে, সিকিউরিটি গার্ডের বেতন আছে, রেন্ট অফ দি ফ্যাক্টরি আছে, ইন্স্যুরেন্স আছে, ডেপ্রিসিয়েশন আছে, ব্লা 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 ব্লা, অনেক কিছু আছে। সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। জি স্যার। হইলো? জি স্যার। এবার আসে নন ম্যানুফ্যাকচারিং কস্ট। নন ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে গাজীপুরের কোনো সম্পর্ক নাই। ইয়েস অর নো? ইয়েস। Yes, sir. আর নন ম্যানুফ্যাকচারিং কস্টের প্রথম পার্টে হচ্ছে সেলিং এক্সপেন্সেস, সেলিং। আর সেকেন্ড পার্টে হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং এর সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। এখন সেলিং এর মধ্যে কি কি আসবে? সেলিং এর মধ্যে আসবে গুলশান, শোরুমের খরচ, শোরুমের বেতন, গুদাম ঘরের ভাড়া, শোরুমের ভাড়া। বোঝা গেছে কথাগুলো? শোরুমের জিনিসপত্রের ডেপ্রিসিয়েশন, শোরুমের ইন্স্যুরেন্স, এগুলো সব সেলিং এক্সপেন্সেস। আর অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কোনগুলো? মতিঝিলের খরচ, মতিঝিলের হেড অফিসের বা চেয়ারম্যানের, সিইও, ভাইস প্রেসিডেন্ট, তারপরে এ লেভেলের প্রেসিডেন্ট যত আছে, যত ম্যানেজার আছে, যত রকমের ডেপ্রিসিয়েশন আছে, যত রকমের হাবিজাবি যা আছে, চা বিস্কুট খাওয়া সব আছে, এগুলো সব অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের মধ্যে ঢুকবে। তাহলে জেনারেল ক্লাসিফিকেশন বলেছে যে আমার অর্গানাইজেশন তিনটা ভাগে ভাগ করেছি আমরা। একটা হচ্ছে গাজীপুর, একটা হচ্ছে গুলশান শোরুম, একটা হচ্ছে মতিঝিল হেড অফিস। তাহলে এবার আসুন যদি ভাগাভাগি করি জেনারেল ক্লাসিফিকেশনে। ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে গিয়ে অল। গাজীপুর কস্টের মধ্যে কি কি আছে? ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আর নন ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে দুটো কম্পোনেন্ট আছে। একটা কম্পোনেন্টের নাম সেলিং, যেটা গুলশান, আর একটা কম্পোনেন্ট হচ্ছে মতিঝিল, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ। জি স্যার। এরপরে ঝামেলা কিভাবে তৈরি করেছে দেখেন। এই যে এগুলো কি করতে হবে দেখেন। ডাইরেক্ট লেবার কনসিস্ট অফ লেবার কস্ট দ্যাট ক্যান বি ইজিলি, ফিজিক্যালি এন্ড কনভেনিয়েন্টলি। খেয়াল করেছেন? ট্রেসড টু, আপনারা দেখতে পাচ্ছেন না বোধহয়? না জি স্যার। দেখতে পাচ্ছেন? না স্যার। সরি আমি একটু দেখাই। আবার বইতে ফেরত যাচ্ছি। এত কথা বলার পরে যদি না বুঝেন বা বোঝার চেষ্টা না করেন, এটা যে কতটা দুঃখের হবে, এই দুঃখ আমি কোথাও রাখতে পারবো না। দেখেন, জি স্যার। এই যে ডাইরেক্ট লেবার কি বলছে দেখেন। আমি ডাইরেক্ট লেবারে চলে যাচ্ছি সরাসরি। ডাইরেক্ট লেবার কনসিস্ট অফ লেবার কস্ট দ্যাট ক্যান বি ইজিলি, দ্যাট ইজ ফিজিক্যালি অ্যান্ড কনভেনিয়েন্টলি। ইকোনমিক্যালি বলে নাই, ঠিক আছে? আমরা বলেছি traced to individual units of product. Direct labor is sometimes called touch labor because direct labor workers typically touch the product while it is being made. Examples of direct labor include assembly line worker at Toyota, carpenters at the home building Kaufman and Board, and who install equipment on aircraft at Bombardier, Learjet,
ঠিক আছে, বুঝেছি, খুব বুঝে ফেলেছি। সব ডেফিনিশন দেওয়া আছে, এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে, না পড়লে আপনারা ধরতে পারবেন না। তারপরে কি বলেছে? ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড, the third element of manufacturing cost includes all manufacturing cost except direct material and direct labor. Manufacturing overhead includes items such as indirect materials, indirect labor. এগুলো সব আপনারা এখন জানেন। নন ম্যানুফ্যাকচারিং, সেলিং কস্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। কস্ট ভার্সেস পিরিয়ড কস্ট, প্রোডাক্ট কস্ট ভার্সেস পিরিয়ড কস্ট। ঠিক আছে, এটা আরেকটা ক্লাসিফিকেশন। এর আগে করলাম জেনারেল কস্ট ক্লাসিফিকেশন, এরপরেরটা হচ্ছে প্রোডাক্ট কস্ট ভার্সেস পিরিয়ড কস্ট। প্রোডাক্ট কস্ট accounting purpose. Product cost involving or making a product. In the case of manufactured goods, these costs consist of direct material, direct labor, and manufacturing overhead. বুঝলেন কিছু? ক্লাস কিছু বুঝলেন? ক্লাস কিছু বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছেন এটা? কি বুঝতে পারলেন? কটা বাজে? 8:30 বাজে। এই জন্য তো গলা ব্যথা করছে। জমা দিয়েছেন? এটা 12 জন জমা দিয়েছে। আজকে দেখি 13টা দেখছি। যারা আছেন তারা সবাই দিয়েছেন? জি স্যার দিয়েছি স্যার। হ্যাঁ, সরি, আবার বলেন। স্যার আমি একটু বিরক্ত। হ্যাঁ স্যার আমি মিস করলাম। তবে স্যার আপনি মিস করেছেন? স্যার ভাষা আসতে অনেক সময় লেগে গেছে। আপনি স্যার একটু স্কিপ করেন তাহলে স্যার। এই একটা কাজ করি, ক্লাস সাইলেন্ট করেন, সাইলেন্ট করেন, সাইলেন্ট করেন। জেসমিনারা সাইলেন্ট করেন। আপনারা এখানে এখানে এখন আছে 16 জন, মানে 16 মানে 15 জন আছে। 15 জনের সবাই তো দেন নাই। কে কে দেন নাই? স্যার এই মেহেদী হাসান আজকে দিনে। আচ্ছা, আর মুরাদ দিয়েছে? মুরাদ দিয়েছে। ওমর ফারুক দিয়েছে? মোহাম্মদ সাইফুল দিয়েছেন? হ্যাঁ স্যার দিয়েছি স্যার। পরে জয়েন করছি স্যার। আপনি দেন নাই? জি না স্যার। তাহলে দিয়ে দেন, আপনারা দুজন দেন। আমি 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 কুইজটা দেখি, ওপেন দেখি। স্যার হাসানুজ্জামান দিচ্ছি, কিন্তু আপনার এখানে ইমেল অ্যাড্রেসে শো করতেছে না। কোথায় ইমেল অ্যাড্রেস শো করবে? দেখেন তো ঢুকতে পারেন কিনা। সাইফুল, সাইফুল রিলোড করেন, করে দেখেন তো ঢুকতে পারেন কিনা। আমি বুঝতেছি না স্যার এটা। কি বুঝতেছেন না? আপনাকে একটা, জি স্যার। আপনার ইমেল গেছে কোনো? এই পাশের জন কেউ বলেন তো ওকে কি করতে হবে ওর? স্যার ঢোকা যায়, আপনি ঢুকতে এটা ওপেন হয় আর কি। হ্যাঁ, জি ওপেন হয়েছে। হ্যাঁ করেন তাহলে, মানে করে ফেলেন। স্যার আমি জমা দিচ্ছি, কিন্তু আপনার ওখানে আপনি যে মেইল অ্যাড্রেস গুলো শো করলো, ওখানে তো আসলে আমার নামটা নাই। আসলে কারণটা বুঝলাম না। এগুলো
জি জি জি। স্যার এখানে আমারটাও নাই মেইল। বাট আমি জমা দিয়েছি স্যার, সাবমিট হয়েছে আমারটা। তাহলে আসবে, পৌঁছাবে আর কি আমার কাছে। এখন যারা যারা জমা দিয়েছেন একবার, তারা একটু তাড়াতাড়ি যারা দেন নাই তারা স্যার আমিও দিয়েছি কিন্তু শো করতেছে না দেখি। কিভাবে আচ্ছা, পরীক্ষাটা শোনা দিব? করলে অসুবিধা নেই। হ্যালো হ্যাঁ, বলেন। স্যার পরীক্ষাটা দিব কিভাবে? ও, কিভাবে দিবেন? মানে এটা কি স্যার মানে মেইলে আসবে নাকি? আপনার মেইলে গেছে তো, যাওয়ার কথা। আপনি গুগল ক্লাসরুমে ঢুকলে ওই জায়গায় ওই কুইজের ওটা অপশনটা ওপেন হবে। মেহেদী হাসান, জি স্যার, আমার নাম আচ্ছা, মেহেদী হাসানের নামে দাওয়াত গেছে। হাসানুজ্জামান হাসান, মোহাম্মদ সাইফুল, নূর মতিন, সবার দাওয়াত গেছে। দাওয়াতটা গ্রহণ করে খাইতে বসেন, ঠিক আছে? সবার নামে দাওয়াত গেছে ভাই। জি স্যার। হ্যাঁ, দাওয়াত গেলে সেই দাওয়াতের জায়গা দিয়ে ঢোকেন, ঢুকে দাওয়াতটা কবুল করেন। ইমেইলে গেছে, ইমেইলে গেছে। ইমেইলে স্যার আসে নাই স্যার। ইমেইল আসে নাই স্যার। এটা তো হইতে পারে না, আমার হ্যাঁ তো অ্যাসাইন করেছি ভাই। স্প্যামে চলে গেছে নাকি দেখেন, স্প্যামে গেছে নাকি দেখেন। স্প্যামে গেছে ঢুকলে ওখানে তো স্যার পেয়েছি স্যার। হ্যাঁ পেয়েছি স্যার। করে ফেল। স্যার আমার নেম স্যার এখানে এনএমএ হাসান দেওয়া আছে, কিন্তু মানে আমার মানে শীটে দেওয়া আছে আবু হাসান স্যার। ওইসব জানি না, যদি আপনারা এই পথে পড়েন আমার কিছু করার থাকবে না। খালি আপনারা এক একজন নাম নিয়ে কত কিছু করছেন। স্যার আমি তো ওই যে ইমেল নাম্বারটা আমার চেঞ্জ করে দিয়েছিলাম, বাট ওইটা চেঞ্জ হয় না স্যার। আমার ইমেলে আগেরটা আসে না সহজে মেসেজ দিলাম স্যার। এই আসিফ মেহেদী হাসান @gmail.com দিয়েছিলাম, বাট এটা তো স্যার অ্যাড হয় না বোধহয়। জি স্যার, মেহেদী হাসান আসিফ যেটা, এটা তো আমি কি করব? আসিফ মেহেদী হাসান। আপনি চ্যাট বক্সে লিখে দেন তো আপনার নতুন ইমেল অ্যাড্রেসটা, লিখতে পারবেন? স্যার আমি একটা প্রশ্ন করব স্যার। করেন। স্যার আমি একটু লেটলি জমা দিচ্ছিলাম তো, এখন আমারটা পাইছেন কিনা আমি একটু কনফিউজড, যদি একটু কাইন্ডলি বলতেন। যাদেরটা পাই নাই, এই জেসমিন কি দিয়েছে? জি স্যার। জেসমিন, আচ্ছা ঠিক আছে। জি স্যার, মার্কস দিয়েছি। পেয়েছেন? জি স্যার, পেয়েছি। কত পেয়েছেন? না সবাইকে বলেন। অনেক কম স্যার। কেন কম পেয়েছেন? পড়েন নাই তো? কই আমাকে দিয়েছেন, লিখেছেন? আমি ইমেল অ্যাড্রেসটা লিখেন। স্যার একটু অসুস্থ, পড়তে পারিনি স্যার। পড়েন। আর স্যার দেরি করে কোশ্চেন পেয়েছি, ভালো করে কোশ্চেনটা পড়তে পারিনি। এই আমাকে দিয়েছেন, চ্যাট বক্সে দিয়েছেন। কে নাম কি? আসিফ। চ্যাট বক্সে ইমেল অ্যাড্রেসটা লিখে দেন না ভাই। আজকে আপনাদের আবার কথা বলতে হবে। আগানো যায় না কাজ। স্যার কুইজের মার্ক পাইছি, বাট স্যার যেটা ভুল হয়েছে যেগুলো, ওইগুলো স্যার যদি টিক দেওয়া বা কোনো অন্য কোনো ই থাকতো, কোনো ইনস্ট্রাকশন, তাহলে স্যার ভালো হতো। মানে কি এই কথাটার মানেটা কি বলেন তো? আমি বুঝি নাই আপনার কথাটা। না স্যার, আমি যে অ্যান্সার গুলো করছি সেটার মধ্যে স্যার কোনটা ভুল ছিল ওটা স্যার দেখতে পারতেছি না। এখন এই লেভেলে আসলে এখন আমি এফিশিয়েন্ট হয়ে উঠিনি, জ্ঞানী হয়ে উঠিনি, বুঝছেন?
আসিফের তো যাওয়ার কথা, আসিফ গেছে তো মনে হয়। মেহেদী হাসান আসিফের তো ইনভাইটেশন চলে গেছে। হ্যাঁ, অ্যাসাইন করেছি, অ্যাসাইন করেছি তো মেহেদী হাসান। আচ্ছা, হ্যালো ক্লাস, আমি অলরেডি এক্সস্টেড, আমি একটু ব্রেক চাই আপনাদের কাছ থেকে। স্যার আমি আবার সাবমিট করছি স্যার। ব্রেক দেন স্যার, ব্রেক দেন। স্যার আমার মেইল স্যার একটু দিয়ে দেন স্যার, নতুন মেইলটায়। আমি দিয়েছি আপনার মেইলে, এখন মানে ও অ্যাকসেপ্ট করছে না কারণ আপনার মেইলে গেছে অলরেডি। কোনটা স্যার? ওই যে আসিফ মেহেদী হাসান এটা স্যার, এটা দিয়েছেন? মেইলে দিয়েছি কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে না, তার মানে আপনার ওটাতে চলে গেছে অলরেডি। আপনি ভালো করে মেইলটা চেক করেন। আমরা একটু ব্রেক নেই, অ্যাটলিস্ট 10 মিনিটস একটা ব্রেক দরকার, গলা ব্যথা করছে। যায় না। ঠিক আছে, আমরা তাহলে আর কিছুক্ষণ আলাপ করে শেষ করে দেবো, 10টা মিনিট। স্যার দেখবেন স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Responsibility as not done. You are done. মোশাররফ সাহেব আছেন নাকি? মোশাররফ, মোশাররফ আছেন নাকি?